This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা এসএস এমডিএচ। নমস্কার, বেঙ্গল ব্রেকিং আরো একবার স্বাগত। আমি দীপ রয়েছে আপনার সঙ্গে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আবার পৌঁছে গিয়েছেন এই বাংলায়। মহালয়ার আগে ভোটমুখী বঙ্গে প্রধানমন্ত্রী দুদিনের সফরে ইতিমধ্যেই কলকাতায় পৌঁছে গিয়েছেন নরেন্দ্র মোদী। বিমানবন্দরে স্বাগত জানাতে আসা বিজেপি কর্মী সমর্থকদের কনভয় দাঁড় করিয়ে হাত নাড়িয়ে ধন্যবাদও জানালেন নরেন্দ্র মোদী। বিমানবন্দর থেকে তিনি পৌঁছলেন রাজভবনে। আজ রাতে রাজভবনেই থাকবেন প্রধানমন্ত্রী। সহকর্মী দীক্ষা রয়েছেন আমাদের সঙ্গে রাজভবন থেকে। দীক্ষা, এই মুহূর্তে রাজভবনের সামনে ছবিটা ঠিক কি? দেখো, রাজভবনের সামনে সন্ধ্যা থেকেই প্রায় বলতে গেলে বিকেল থেকেই বলতে যাওয়া যায় যে পুরো রাজভবনের চারদিকে পুলিশের নিরাপত্তায় টোপে ঘিরে দেওয়া হয়েছিল এবং সাধারণ মানুষের যে যাতায়াতে সেখানে কিছু রেস্ট্রিকশন করেছিল এবং রাজভবনের ভেতর পুরো গতকাল থেকেই এসপিজির আওতায় চলে গেছে। কারণ যখনই প্রধানমন্ত্রী আসেন তার 2-3 দিন আগে থেকেই রাজভবনে এসপিজি চলে যায় তার নিরাপত্তার স্বার্থে। ফলে রাজভবনে বলতে গেলে নিরাপত্তা একদম আঁটোসাঁটো নিরাপত্তা রয়েছে। আজকে রাতে প্রধানমন্ত্রী সেখানে থাকবেন, নৈশাহার সেখানেই করবেন এবং তারপরে তিনি আগামীকাল সকালবেলায় ঠিক 9:25 থেকে একটু সময়টা একটু পিছোতে পারে তিনি ফোর্ট উইলিয়ামে যাবেন, যেখানে আমরা জানি যে কালকে সম্মিলিত যে কমান্ডার সম্মেলন রয়েছে সেখানে তিনি অংশগ্রহণ করবেন। থাকবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং থেকে শুরু করে প্রতিরক্ষা প্রতিমন্ত্রী এবং প্রতিরক্ষা সচিব থেকে শুরু করে আমাদের যে সেনার প্রধান উপদেষ্টা অজিত ডোভাল তারা থাকবেন। বলা যেতে পারে ইস্টার্ন কমান্ডে দীর্ঘদিন পরে এরকম একটা সম্মেলন হচ্ছে যেখানে 3 বাহিনীরই প্রধানরা উপস্থিত থাকবেন। অর্থাৎ দেখা যাচ্ছে যে আমরা যেটা কয়েকদিন আগেই যে পাকিস্তানের সঙ্গে যে আমরা দেখলাম রিটালিয়েশনটা হয়েছিল, তারপরে প্রযুক্তিকে বিভিন্নভাবে কাজে লাগিয়ে বিভিন্নভাবে যেভাবে ভারত তার উত্তর দিয়েছিল, পাশাপাশি আমরা দেখেছি কিছুদিন আগে বাংলাদেশের অবস্থা দেখেছি, আমরা নেপালের পরিস্থিতি দেখলাম গতকাল বা গত পরশু আমরা দেখেছি। তাহলে বিভিন্ন আশপাশের যে প্রতিবেশী রাষ্ট্রগুলি রয়েছে বা বলতে যাওয়া যায় সেগুলো কিন্তু এখন প্রায় অবস্থা প্রায় টালমাটাল অবস্থা রয়েছে। সেই প্রেক্ষিতে ইস্টার্ন কমান্ডের অবস্থা কমান্ড একটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সেভেন সিস্টার্স এর প্রয়োজনে। আর সেই কারণেই মুখ্য প্রধানমন্ত্রী একেবারে দিকে নজর রাখো। ধন্যবাদ। এই মুহূর্তে বেঙ্গল ব্রেকিং এর যে খবরে নজর রাখবো, বেটিং চক্র চালানোর অভিযোগ 2 যুবককে গ্রেপ্তার করল গঙ্গারামপুর থানার পুলিশ। ধৃত কুণাল দাস এবং অপূর্ব সরকার গঙ্গারামপুরের বাসিন্দা। আরো বিস্তারিত এই বিষয়ে জানবো। আমাদের সহকর্মী রূপক আমাদের সঙ্গে রয়েছেন। রূপক, এখনো পর্যন্ত আর কি জানতে পারা গেছে? দেখো, এই গঙ্গারামপুর থানার যে দীর্ঘদিন ধরে এই বেটিং অ্যাপ, অনলাইনে বেটিং অ্যাপ চলে আসছিল, তার কিংপিং যে পিন্টু ঘোষ কিন্তু তাকে গত 26শে আগস্ট গ্রেপ্তার করেছিল গঙ্গারামপুর থানার পুলিশ। এই ঘটনায় গতকাল আরো 2 জনকে গ্রেপ্তার করেছে। তার মধ্যে একজনের নাম অপূর্ব সরকার, যিনি নয়াবাজার হাই স্কুলের শিক্ষক, সায়েন্সের শিক্ষক। তাকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু তার শ্বশুর বাড়ি বালুরঘাটের রঘুনাথপুর এলাকা থেকে এখনো পর্যন্ত যা জানতে পারা যাচ্ছে সব মিলিয়ে প্রায় 1 কোটি টাকা উদ্ধার হয়েছে। একদমই, এখন পর্যন্ত 1 কোটি টাকা উদ্ধার হয়েছে এবং এখনো গণনা চলছে। টাকা গোনার মেশিন নিয়ে আসা হয়েছে, একটা মেশিন নষ্ট হয়ে গেছে। সেই মেশিন পাশের একটি হোটেল থেকে নিয়ে যাওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে, যাতে বাকি যে টাকাগুলো রয়েছে সেগুলো যাতে গণনা করা যায়। এখন পর্যন্ত যেটা জানা যাচ্ছে পুলিশের সূত্রে প্রায় 1 কোটি টাকা উদ্ধার হয়েছে এবং আরো বাংলা থেকে আবার বিপুল পরিমাণ নগদের টাকা উদ্ধার। বেটিং চক্র চালানোর অভিযোগে 2 যুবককে গ্রেপ্তার করেছে গঙ্গারামপুর থানা পুলিশ। আপনাদের জানিয়ে রাখবো, অপূর্ব সরকারকে জিজ্ঞাসাবাদ করে তার শ্বশুরবাড়ি বালুরঘাটে রঘুনাথপুর থেকে অন্তত নগদে 1 কোটি টাকা পর্যন্ত উদ্ধার করতে পেরে গেছে। এখনো পর্যন্ত রূপক পুলিশের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? দেখো, এখন পর্যন্ত পুলিশ এই যে ধৃত 2 জনকে আজকে কিন্তু গঙ্গারামপুর মহকুমা আদালতে তুলেছিল। ধৃতদেরকে 5 দিনের পুলিশ রিমান্ড দিয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু এই টাকার হদিশ পেয়েছে গঙ্গারামপুর থানার পুলিশ। গঙ্গারামপুরের মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্যের নেতৃত্বে কিন্তু এই বিশাল পুলিশ বাহিনী কিন্তু এই অভিযান চালাচ্ছে। এখনো কত টাকা উদ্ধার হয়েছে সেটা কিন্তু তদন্তের সাথে একেবারে শেষ পর্যন্ত কত টাকা উদ্ধার হয় সেদিকে আমাদের নজর থাকবে। রূপক, ধন্যবাদ, নজর রেখো। আপনাদের জানিয়ে রাখবো, বেটিং অ্যাপ মামলা তদন্তে এবার অভিনেত্রী মিমি চক্রবর্তীকে তলব ইডির। প্রাক্তন তৃণমূল সাংসদ এবং অভিনেত্রী মিমি চক্রবর্তীকে কাল দিল্লিতে ইডি দপ্তরে ডেকে পাঠানো হয়েছে। বেটিং অ্যাপ মামলা তদন্তে মিমি চক্রবর্তীকে তলব কেন্দ্রীয় এজেন্সির। 16ই সেপ্টেম্বর বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলাকেও ইডির তলব। নিশ্চয়ই আইনের পথে চলবে, সেখানে কোনো মন্তব্য করব না। কেন ডেকেছেন, তাতে কি হবে, এগুলো তো মিমি বলতে পারবেন বা তার আইনজীবীরা। কিন্তু দূর থেকে এইটুকু বলতে পারি যে এই বিজেপি
এই যার মিমি প্রাক্তন সাংসদ ছিলেন, তৃণমূলের সঙ্গে তার যোগাযোগ, ফলে তাদের কালিমালিপ্ত করতে নানা ধরনের এই সংগঠন, গণসংগঠন এগুলোকে এখন কাজে লাগাচ্ছে। তো এইটুকু বলতে পারি যে এই রক্তবীজ 2 তার মুক্তি পাওয়ার মুখে মিমিকে একটা ভালো পাবলিসিটির ব্যবস্থা করে দিয়েছে ইডি। রক্তবীজ 2-র একটা ইভেন্ট প্রমোটার হিসেবে ইডির ভূমিকাটা খুবই ইন্টারেস্টিং। তো এইভাবে যদি নায়ক নায়িকাদের সিনেমা মুক্তি পাওয়ার ঠিক মুখে ইডি যদি এরকম একটা পাবলিসিটি করে দেন, কারণ দুদিন বাদে দেখা যাবে মিমি নির্দোষ, তো ফলে মিমি এখন টেনশনবিহীনভাবে ইডিকে তিনি পরে একটা সব মিটে গেলে ধন্যবাদও দিয়ে দিতে পারেন। এই তো রক্তবীজ 2-র প্রমোশন, ইডি তো হেল্প করে দিল। আইনের বিষয়টা মিমি বলবেন, আর বাকি রক্তবীজ 2-কে প্রমোট করার জন্য, বাংলা ছবিকে প্রমোট করার জন্য ইডিকে ধন্যবাদ। যদি তিনি যুক্ত থাকেন তো ইডি ডাকবেই, এটাই স্বাভাবিক। আমি তো আগেই বলেছিলাম তৃণমূল হচ্ছে নোংরা নর্দমা। আপনি যদি কোনো মিনারেল ওয়াটারের বোতল খুলে জল নর্দমায় ঢালেন, সেই জল তো আর মিনারেল ওয়াটার থাকে না, নর্দমার জলেই রূপান্তরিত হয়। তো তৃণমূল কংগ্রেস এরকমই দল, ওখানে দেব থাকুক আর মিমি থাকুক বা শুভশ্রী থাকুক বা অন্য কেউ থাকুক, যেই যাবে সেই চোর হবে। চোরেদের দলে আবার অন্য কিছু হয় নাকি? সাধুদের তো এন্ট্রি নেই, চোরেদের দলে ওটাই লাগবে, আই কার্ড। ওটা আই কার্ড নিয়ে তবে না আপনি ঢুকবেন। আমরা এখানে গেছি, প্রক্সিমিটি কার্ড আছে, তো তৃণমূলে ঢুকতে গেলে চোরেদের কার্ড লাগবে। পরে খবরে আসি, শুভেন্দু অধিকারীর গড়ে ফের হার তৃণমূলের। খেজুরির গোড়াহার সমবায় সমিতির ভোটে জিতল বিজেপি। শাসক দলের থেকে 9টি আসনই ছিনিয়ে নিল পদ্মশিবির। ভোটে জয়ের পর সমবায় সমিতির অফিসের সামনে বিজয় উল্লাসে মাতেন বিজেপি কর্মী সমর্থকরা। তৃণমূলের হয়ে কাজ করেছে পুলিশ, এই অভিযোগ তুলে পুলিশকে লক্ষ্য করে জুতো দেখানোরও অভিযোগ বিজেপির বিরুদ্ধে। শুধু তাই নয়, পুলিশকে গেরুয়া গেঞ্জি পরানোর চেষ্টা করেন পদ্মশিবির, এমন অভিযোগও তুলেছে তৃণমূল। গত রাতে তৃণমূলের হারমাত গুন্ডা বাহিনীরা পুলিশের মদতে বম বন্দুক চালিয়েও মানুষের রায়কে রুখতে পারল না। আবারও ভারতীয় জনতা পার্টি সমর্থিত রাষ্ট্রবাদী প্রার্থীদের 9টি প্রার্থীকে বিপুল ভোটে জয়লাভ করেছে। তার জন্য সমস্ত সমবায়ে যারা মেম্বার আছেন প্রত্যেককে আমি শুভেচ্ছা জানাই এবং আমাদের সমস্ত জয়ী প্রার্থীদের শুভেচ্ছা জানাই। এবং যারা আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এই বম বন্ধুকে উপেক্ষা করে সমস্ত ভোটারদের ভোট কেন্দ্র পর্যন্ত নিয়ে আসার সুযোগ করে দিয়েছে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। দত্তপুকুরের হোটেলে তৃণমূলের গুন্ডাগিরি, অভিযোগ তোলা না পেয়ে হোটেলে তাণ্ডব চালায় তৃণমূল নেতার অনুগামীরা। ক্যাশ কাউন্টার থেকে 1,78,000 টাকা লুটের অভিযোগ উঠছে। সিসি ক্যামেরায় ধরা পড়েছে ভাঙচুর তাণ্ডবের ছবি। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন শাসক দলের নেতারা, তাদের পাল্টা অভিযোগ দেহ ব্যবসা চালানো হতো বলেই হামলা চালিয়েছে এলাকার মানুষ। সিসিটিভি ক্যামেরাবন্দি ভাঙচুরের ছবি, তাণ্ডব চালাচ্ছে শাসক নেতার অনুগামীরা। অভিযোগ তোলা চেয়ে না পাওয়াতেই ভাঙচুর চালানো হয় এই হোটেলে। হোটেলটি দত্তপুকুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চালতাবেরিয়া। ভাঙচুরের অভিযোগ করছেন হোটেল মালিক সৌমেন দাস। তার অভিযোগ, গ্রাম পঞ্চায়েত থেকে ট্রেড লাইসেন্স করিয়েই তিনি হোটেল রেস্তোরাঁর ব্যবসা চালু করেছিলেন। সেখানে তৃণমূল উপপ্রধান মান্তু সাহা ও তার অনুগামীরা গিয়ে ভাঙচুর চালায় বলে অভিযোগ। কতজন এসেছিল? এই 5-6 জন। কি বলছিল তারা? এদের তো আমি বলতে পারবো না, আমি নাই এখানে, আমি বলবো। তখন ছিলেন না? না না। পরে কি শুনলেন? শুনলাম যে এরকম ভাঙচুর হয়েছে। কোথায় কোথায় ভাঙচুর করেছে? ওই বিল্ডিং এ ওই দরজাটা ভাঙচুর করেছে। দরজা ভাঙা। অভিযুক্ত তৃণমূল নেতা অবশ্য তোলা চাওয়ার বিষয়টি অস্বীকার করেছেন। উল্টে তাঁর অভিযোগ, হোটেল ব্যবসার আড়ালে মধুচক্র চালানো হচ্ছিল। গ্রামবাসীরাই তাই ভাঙচুর করেছে। মান্তু সাহার দাবিকে সমর্থন করেছেন এলাকার তৃণমূল বিধায়কও। এই হোটেলে দেহ ব্যবসা চলতো, যেটা কিনা অসামাজিক। আর দত্তপুকুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সমস্ত মানুষই দত্তপুকুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের লোক। অতএব আমার অনুগামী কোনো কথা নয়, সমস্ত গ্রামের লোকেরাই আমাদের লোক এবং গ্রামের মানুষ ওর প্রতিবাদ করেছে, এটাই সত্য। আমি যা খবর শুনেছি আমি জানি না, ওখানে মহিলা সংক্রান্ত অনেক কুকীর্তি হতো, সেই সময় বন্ধ করে দিয়েছিল, আবার শুরু হয়েছে, সেই আশঙ্কা আবারও মানুষ বন্ধ করে দিয়েছে। এখানে দলের কোনো সম্পর্ক নেই। অভিযুক্ত শাসক নেতা। এফআইআর নিয়ে গড়িমসির অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধেও।
হোটেল মালিক সৌমেন দাসের অভিযোগ, দত্তপুকুর থানা অভিযোগ না নেওয়ায় বারাসাত জেলা পুলিশ সুপারের কাছে তিনি অভিযোগ জানান। এরপরে পুলিশ সুপারের দপ্তর থেকে বিষয়টি নিয়ে দত্তপুকুর থানাকে তদন্ত করে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। গুলশান কলোনিতে দুষ্কৃতীদের দাপাদাপি নেপথ্যে কি, কোন জকের ধরনে সেখানে লুকিয়ে, তা তুলে ধরেছে TV9 বাংলা। কিন্তু গুলি বোমায় এলাকা অশান্ত করে অভিযুক্তরা পার পেয়ে যাচ্ছে কিভাবে, এই প্রশ্নই এখন কলোনির কোনায় কোনায়। আর বারবার চর্চায় উঠে আসছে একটা নাম, মিনি ফিরোজ। এবার সরাসরি সুশান্তকে নিশানা। ফিরোজ মানে অস্বস্তি তৃণমূল কাউন্সিলরের। পুলিশের খাতায় ফেরার, অথচ গুলশান কলোনিতে অশান্তির মূল অভিযুক্ত মিনি ফিরোজ বহাল তবিয়তেই সোশ্যাল মিডিয়ায়। ফেসবুক রিলে ছিল প্রচ্ছন্ন হুমকির বার্তা। और आपने हमारा शांत रूप देखा है महोदय, आशा करते हैं कि हमारा रौद्र रूप देखने को ना मिले, अन्यथा जन्म का पश्चाताप मृत्यु तक रहेगा। এবার সরাসরি হুমকি, একেবারে কাউন্সিলর সুশান্ত ঘোষের নাম নিয়ে শাসানি। हम खुद टेढ़ा है, हमसे सीधा से बात कीजिएगा, हम सीधा है, टेढ़ा से बात कीजिएगा तो हम बहुत बड़ा टेढ़ा है, इसलिए ना हमसे लगने का नहीं। বিধায়ক বনাম কাউন্সিলর গোষ্ঠীর লড়াই। এলাকা দখলের লড়াই এখন বোমা বন্দুকে, যার আঁচ পোহাচ্ছে গুলশান কলোনি। বিধায়ক ঘনিষ্ঠ মিনি ফিরোজকে নাম না করে ক্রিমিনাল বলে নিশানা করেছিলেন কাউন্সিলর সুশান্ত ঘোষ। ক্রিমিনালদের গুলশানে কোনো ঠাঁই নেই। 4 বছর ধরে অনেক হুমকি আমি দেখেছি, অনেক হুমকি আমি শুনেছি। গুলশানে আর গুন্ডাগর্দি চলবে না। সমাজ বিরোধী হলে ভোটের সময় কেন সাহায্য নিলেন, এই প্রশ্ন তুলে এবার কাউন্সিলরকে সরাসরি হুমকি মিনি ফিরোজের। श्री सुशांत कुमार घोष जो मुझे एंटी सोशल बता रहे हैं, तो याद है कुछ इलेक्शन पीरियड में ये एंटी सोशल को लेके घूरते थे भाई। आप क्या बोले थे कि फिरोज हम लोग का जितना बहुत जरूरी है, नहीं तो अमुक लोग ना हमारे के खे फैलवे। कौन लोग? जब हम एंटी सोशल थे तो हमसे इलेक्शन पीरियड में हेल्प क्यों लिया गया? অনিয়মের গুলশান কলোনি, জলাশয় বুঝিয়ে শয়ে শয়ে অবৈধ নির্মাণ, কোটি কোটি টাকার অবৈধ কারবার, আর তা ঘিরেই বোমাগুলির লড়াই। দুষ্কৃতীদের দাপাদাপিতে উঠে আসছে মিনি ফিরোজের নাম। ফেসবুকে হুমকির ফুলঝুরি ছোটাচ্ছেন, অথচ কেন তার নাগাল পাচ্ছে না পুলিশ? গ্যাংস অফ ওয়াসিপুরের থেকেও কলকাতার অবস্থা ভয়াবহ। ওখানে দুপক্ষে দুটো গ্যাং আছে, এখানে এক পক্ষের খেলা চলছে। কেন পুলিশ ধরবে? পুলিশ কে? পুলিশই তৃণমূলী পুলিশ। সোশ্যাল মিডিয়া যে যেখানে আছে বসে একটা কোনো আপলোড করে দিয়ে সে সরে গেল, বা একটা রেকর্ডিং করে আমি ওকে বললাম যে একটু বাদে এটাকে আপলোড করে দিবি, বা কেউ একটা লাইভ করে দিয়ে সেই স্পট থেকে বেরিয়ে গেল, তো তাকে ট্র্যাক করে ধরতে ধরতে পালাতে পারে, কিন্তু পুলিশ ধরে নেবে তারা। বারবার শিরোনামে গুলশান কলোনি, রাজনীতির তরজাও চলছে। মিনি ফিরোজকে নিয়ে প্রশ্নবিদ্ধ হতে হচ্ছে প্রশাসনকে। দুই শিবিরের দ্বন্দ্বে অস্বস্তি বেড়েই চলেছে শাসক শিবিরে। শান্ত ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। পুজোর আগে শিক্ষকদের পরীক্ষা শেষ, তবে পুজো জুড়েই উদ্বেগ চলবে। চাকরি থাকবে না যাবে? কারণ ফল বেরোবে পুজোর পর। 2 রবিবার মিলিয়ে নবম, দশম এবং একাদশ, দ্বাদশে নিয়োগের পরীক্ষা হয়ে গেল। এসএসসি জানিয়ে দিল নভেম্বরের শুরুতেই ইন্টারভিউ। শিক্ষক নিয়োগের জোড়া পরীক্ষাই শেষ। এক রবিবার হয়েছিল নবম, দশমের নিয়োগের পরীক্ষা, আর এক রবিবার হয়ে গেল একাদশ, দ্বাদশের নিয়োগ পরীক্ষা। ভালোই হয়েছে। আপনারা কি পুরনো শিক্ষক না নতুন ফ্রেশার্স? কতটা আশাবাদী? কিছু বলতে পারছি না এখন। 9 থেকে 11 টুয়েলভের কোশ্চেন একটু টাফ হয়েছিল, আশা করছি কাট অফ একটু নামবে। পরীক্ষা ভালো খারাপ সেটা তো একটা আপেক্ষিক ব্যাপার। পরীক্ষা দিয়েছি মানে ভরসা রাখতে হবে। আমাদের মনে সকলে যে যোগ্য যারা রয়েছে তাদের সকলের চাকরি সুরক্ষিত থাকবে তো, সকলে চাকরি পাবে তো। পরীক্ষায় বসলেন দুজন, চাকরিহারা শিক্ষক এবং টাটকা চাকরি প্রার্থী। ভালো পরীক্ষার কথা বললেও অনেকেই সংশয়, কারণ আগে তো কাট অফ পেতে হবে, তারপরে মিলবে ইন্টারভিউয়ের ডাক। রবিবারই স্কুল সার্ভিস কমিশন জানিয়ে দিল পুজোর পরই ফল বেরোবে, নভেম্বরেই শুরু ইন্টারভিউ। তো অনারেবল সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে একটা তো সময়সীমা আছে 21 ডিসেম্বর, তার জন্য আমরা বলেছি যে নভেম্বর মাস থেকে ইন্টারভিউ শুরু এবং ইন্টারভিউ প্রক্রিয়া চালু থাকবে। এটা আমরা হলফনামা দিয়ে
শীর্ষ আদালতে জানিয়েছে। সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন আবার তাদের ওয়েবসাইটে পার্সোনালি টেস্ট বা ইন্টারভিউয়ের জন্য ডাকা সমস্ত প্রার্থীদের বিস্তারিত তথ্য এবং একটা প্রাথমিক তালিকা তারা প্রস্তুত করে প্রকাশ করবে। 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে বলেছিল সুপ্রিম কোর্ট, ফলে দ্রুত ধাপ পেরোতে চায় এসএসসি। ইতিমধ্যেই মামলার হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কয়েকজন চাকরিহারা শিক্ষকও মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন, যদিও শিক্ষামন্ত্রী আত্মবিশ্বাসী। আপনারা মামলা করুন, আমরা চাই। এবং আমি এও বলি যে এই পরীক্ষা এতটাই নির্ভুল হয়েছে, এটা আপনারা মনে রাখবেন, নিশ্চয়ই মামলা করবেন, কিন্তু মনে রাখবেন যারা পরীক্ষা দিলেন, যারা এই পরীক্ষার জন্য অনেকে তাকিয়ে আছেন, তারা আপনাদের রাজ্যের, আমার আপনার রাজ্যের, তারা বাসিন্দা, অধিবাসী এবং আমাদেরই ছেলে মেয়ে। রবিবার পরীক্ষা দিয়েছেন 2,39,497 জন। এর মধ্যে 13,517 জন ভিন রাজ্যের। এ রাজ্যে বাইরের রাজ্যের পরীক্ষার্থী নিয়ে রাজনৈতিক তরজা হয়েছে এদিনও। দেখা গেল উত্তরপ্রদেশ যোগী রাজ্য, ডবল ইঞ্জিন সরকার, বিজেপি সরকার, সেই সব রাজ্য থেকে কর্মপ্রার্থীরা পরীক্ষা দিতে আসছেন। তাদের রাজ্যের সিস্টেম, তাদের আস্থা নেই, বাংলাই তাদের কাছে আসার আলো। আমাদের রাজ্যের ছেলেমেয়েরাও ভিন রাজ্যে পরীক্ষা দিতে যাচ্ছেন, সেই সংখ্যাটা কত? একটা সময় পশ্চিমবঙ্গ মানুষকে রোজগার দিত, নতুন নতুন কর্মসংস্থানের পথ দেখাতো। একটা সময় ব্রিটিশ চলে যাবার পরে আমাদের বাণিজ্যে কন্ট্রিবিউশন ছিল 27%। পুজোর পর বিতর্কের নতুন মশলা পাওয়া যায় কিনা সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।